ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিলিগুড়ির প্রতিভাবান ক্রিকেটার সোনু রাউত। সোনু দীর্ঘদিন থেকে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ক্রিকেটের জগতে পরিচিত নাম। আমাদের মধ্যে আজ আমরা পেয়ে গেছি তাকে। আমরা শুনে দেব তার মুখ থেকে তার সাফল্যের কথা। সোনু, তোমাকে আমরা স্বাগত জানাই আমাদের আকাশবাণীর এই স্টুডিওতে। ধন্যবাদ। প্রথমেই একটা কথা তোমার কাছ থেকে আমরা জেনে নিতে চাই, তুমি দীর্ঘ 15-16 বছর থেকে ক্রিকেটের সঙ্গে যুক্ত আছো। ঠিক কবে থেকে তুমি ক্রিকেটে জগতে প্রবেশ করেছিলে বা ঠিক কবে তুমি শুরু করেছিলে? এটা আমার 15-16 বছর আগেকার কথা। তখন আমার বাড়ি কলেজ ক্যাম্পাসের ভিতরে, যেহেতু বাবা আমার কমার্স কলেজে চাকরি করতেন। বেশ। তো কলেজ কোয়ার্টার ওখান থেকে ইস্যু করা হয়েছিল। সেইখানেই আমাদের বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব, তো ওই ক্লাবের প্র্যাকটিস কলেজ গ্রাউন্ডেই হতো, এখনও হয়। সেইখানেই দেখে মানে একটা ইচ্ছা জাগলো আমিও করতে। আমার বয়সী অনেকজনই ওইখানে প্র্যাকটিস করতো, সেই দেখে ইচ্ছা জাগলো আর কি, আমিও যদি এখানে প্র্যাকটিস করতাম খুব ভালো হতো। একদম তাই সোনু, তার মানে অন্যান্য যে খেলোয়াড় যারা ছিল তাদেরকে দেখেই তুমি এই ক্রিকেটের জগতে প্রবেশ করেছিলে, মানে তোমার যে ভালো লাগা, সেই ভালো লাগাটা তাদেরকে দেখেই হয়েছিল। একদম। ওইখানে অনেকজনই আমার বয়সী বাচ্চারা, আমার থেকে বড় সিনিয়র দাদারা আর আমার থেকে ছোট সেই সময় ওরাও ছিল। তো ওদের ওই মাঠে ডিসিপ্লিন বা ওই যে একসাথে ওদের যে স্ট্রেচিং হলো বা নানা ধরনের রানিং, মানে শ্যাডো এই যে করতো, ওইগুলো দেখেই মানে ইচ্ছা জাগলো আর কি, আমিও যদি ক্রিকেট খেলতে পারতাম। একদম তাই। আর তুমি বলছিলে যে 15-16 বছর আগে শুরু করেছিলে এবং তাদেরকে দেখে, যারা সিনিয়র ছিল দাদাদের দেখে তুমি উদ্বুদ্ধ হয়েছিলে। তো তোমার কি ঠিক মনে আছে ঠিক কত বছর বয়স ছিল তখন তোমার? তখন আমার 10 থেকে 12 বছর বয়স ছিল। আচ্ছা, তার মানে এত ছোট বয়সেই তুমি ক্রিকেটের প্রতি তোমার যে প্রেম, তোমার যে ভালোবাসা, সেটা সৃষ্টি হয়েছিল। তুমি কলেজ গ্রাউন্ডেই প্রথম শুরু করেছিলে বললে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ক্রিকেট শেখা যদি আমি জিজ্ঞেস করি তোমাকে, তোমার পুঁথিগত যে শেখা, সেই শেখাটা তোমার কবে ঠিক শুরু হয়েছিল? ওইটা আমার বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে, আমি যতটুকু মনে আছে 95 পয়েন্টসে খেলা হতো। জাগরণী যেটা করতো, মানে ডে নাইট একটা খেলা হয়। তারপরে ওই 95 পয়েন্টসে খেলা কলকাতাতেই হতো, যেটা সিএবি চালায়। তো ওই সময় আমার ভাই, ছোট ভাই লেগ স্পিনার বলার ছিল, বিষ্ণু রাউত। আচ্ছা। সে আমাদের ওইখানে কলেজের পাশেই একটা খুব ভালো লোক, যার হাত ধরে আমি ক্রিকেটে আসলাম। নাহলে উনি যদি না থাকতেন তাহলে আমি বা আমার ভাই দুজনেই আসতে পারতাম না ক্রিকেট জগতে। সেটা বরুণদা একটা মানে চাকরি করতেন কোথাও, সেখানে ক্রিকেট উনি খেলতেন। তো সকাল উনি আমাদেরকে উঠায় বাড়ির থেকে তুলে নিয়ে যায়, আমাদেরকে বল করাইতেন। তখন আমরা প্র্যাকটিসে মানে ভর্তি হয়নি। তো উনি দেখলো ভাই লেগ স্পিন বল করতো, আর আমিও যাইতাম ভাইয়ের সাথে। তো উনি বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের যে কোচ ছিলেন বিবেকদা, গোপালদা, ওনাদেরকে বললো এই ছেলেটা ভালো বল করে, একে বাচ্চাদের যেটা খেলা হয় এটাতে আপনি সুযোগ দিতে পারেন। একদম ঠিক শোনো, আমি ঠিক এই জায়গাটাতেই আসছিলাম যে তুমি বলছিলে যে ক্রিকেটের বোলিংয়ে তোমার প্রথম থেকেই আগ্রহ ছিল। তো বরুণদার কথা বলছিলে তুমি, তো বরুণদাই কি তোমাকে আজকে বোলার এবং বোলার থেকে যে তুমি অলরাউন্ডার, যে তুমি দুটো জায়গাতেই খেলছো, ব্যাটিং এবং বোলিং, সেখানে নিয়ে এলো, নাকি তোমার নিজের ইন্টারেস্ট থেকে তুমি সেটাকে গ্রো করেছিলে? আমাদের বাঘাযতীন ক্লাবে মানে এরকম প্র্যাকটিস আমার মনে হয় না গোটা শিলিগুড়িতে এরকম প্র্যাকটিস হয়। আমি তো এখন পর্যন্ত অনেকগুলা ক্লাবকে খেলেছি শিলিগুড়িতে। আচ্ছা। কিন্তু বাঘাযতীন ক্লাবের মতন প্র্যাকটিস মানে খুব কম দেখেছি, ওরকম সিরিয়াস। যেরকম গোপালদা হাত ধরে, আমাদের যে কোচ আছেন বাঘাযতীন ক্লাবে, ও মানে ওরকম মানে শিখাইতে পারবেন। উনি হাত ধরে শিখাইছেন আমাদেরকে, আর ওনার জন্যই আমি যে এখন জায়গাতে আছি, ওনার জন্যই। তো তুমি বল এবং ব্যাট দুটোই করো? হ্যাঁ। তো তোমার স্পেশালাইজেশন যেটা আছে সেটা কি আছে? আমি বোলিং অলরাউন্ডারই ছিলাম ছোটোবেলার থেকে। আমি মেনলি বলার, আগে আমি পেস বল করতাম।
তো একটা চোট লাগার জন্য, যেটা অনেকজনেরই হয়ে যায় পেসার বলারদের, সেটা আমার শোল্ডার ইনজুরি হয়। আচ্ছা, তবে থেকে 2-3 বছর আমার গ্যাপ গেল ক্রিকেটে। তারপরে থেকে একটা দাদা আমাকে সাজেস্ট করলেন, চন্দন মণ্ডল। উনি বললেন কি স্পিন করতে পারো তুমি, ওই দেখে দেখে দাদাকে দেখে দেখে তারপরে স্পিন করে, আর অনেকজন গাইড করলেন আমাকে, তারপরে স্পিন হইল। বেশ। তো এখানে স্পিনের তো আমরা জানি দুটো ভাগ আছে, অফ স্পিন এবং লেগ স্পিন। তো তুমি ঠিক কোনটা করো? আমি অফ স্পিন বলার। বেশ, তুমি যে অফ স্পিন করছো এবং একের পর এক তুমি উইকেট নিয়ে যাচ্ছ, বিপক্ষ টিমের বোলার ব্যাটসম্যানদেরকে তুমি আউট করে যাচ্ছ, তো কাকে দেখে তুমি উদ্বুদ্ধ হয়েছিলে? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কোনো অফ স্পিনার বা তোমার কোনো রোল মডেল যদি কেউ থাকে? ওইটাই, শোল্ডার যখন ইনজুরি হয় তখন তো এখন কি করব, আমি তো মেনলি বলার। তারপরে আমার গোপালদা অনেক হেল্প করেছে সেই সময়, কি তুই ব্যাটিং কর, ব্যাটিংয়ে অনেক ঠিকই আছে, একটু ইমপ্রুভ করলে অনেক ভালো হয়ে যাবে আরও। তারপরে দেখলাম আস্তে আস্তে স্ট্রেচিং করে, ফিজিওথেরাপি নিয়ে, তারপরে আমার শোল্ডারটা একটু রিকভারি হওয়ার পর আমি চন্দন দাই আমাকে সাজেস্ট করলেন কি অফ স্পিন করলে ভালো হবে। একদম তাই। আর আমরা জানি যে খেলোয়াড়দের চোট আঘাত এটা একদম সবসময় লেগেই থাকে এবং এটাকে আমরা বাদ দিতেই পারি না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি যে অফ স্পিনে চলে এলে, এবং আমাদের ভারতবর্ষের তো আমরা জানি অনেক সফল অফ স্পিনার রয়েছে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার রোল মডেলটা কে, তাহলে তুমি কার নাম বলবে? আমি ছোট যদি অফ স্পিনে হিসাবে যাই, তাহলে আমার হরভজন সিংকে খুব ভালো লাগে, ওনার আচ্ছা। বলিং। তার মানে তুমি হরভজন সিংকে দেখে নিজেকে তার মতো করতে চেয়েছো? চেষ্টা করি। একদম তাই। তো তুমি এখন পর্যন্ত অনেক টুর্নামেন্টেই পার্টিসিপেট করেছো, অনেক খেলাতেই তুমি অংশগ্রহণ করেছো। তো একদম প্রথম যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমার প্রথম সফল খেলা বা কম্পিটিশন সেটা কোনটা ছিল? সেই সময় জাস্ট যখন আমি স্টার্ট করলাম প্র্যাকটিসে 2 মাস পরেই 95 পয়েন্টসে খেলা শুরু হইলো। সেইটা কলকাতাতে হলো, শ্যাম পার্কে। আমাদের ফার্স্ট ম্যাচ, আমার লাইফের ফার্স্ট ম্যাচ। আচ্ছা, 95 পয়েন্টসের। সেটা আমি এখান থেকে কলকাতা যাই, আমাদের গোটা টিম বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবের আন্ডার 95 পয়েন্টসের খেলা। সেটা ইডেন গার্ডেনে আমাদের পেপার ভেরিফিকেশন হয়। সেইখান থেকে আমরা শ্যাম পার্কে যাই, সেখানে আমাদের 3টা ম্যাচ ছিল। 3টা ম্যাচে আমার মনে হচ্ছে 5টা উইকেট আমার হয়েছিল। আচ্ছা। তো এই যে তুমি ম্যাচটার কথা বলছো, তো এই যে প্রতিযোগিতা যেটা ছিল সেখানে, সেটা কি কোনো ক্লাব টুর্নামেন্ট ছিল নাকি কোনো জেলা দলের হয়ে তুমি অংশগ্রহণ করেছিলে? ওইটা ইন্টার ক্লাবই হয়। সেটা মানে গোটা যারা রেজিস্টার্ড ক্লাব ওরা পার্টিসিপেট করে ওই টুর্নামেন্টে, সেবি আন্ডারে যারা ক্লাব আছে। আচ্ছা, বেশ। তো তারপর সেই টুর্নামেন্ট থেকে ফিরে আসার পরে তারপর তুমি নিশ্চয়ই জেলা দলে নির্বাচিত হয়েছিলে। তো তার সেই ঘটনা যদি তুমি আমাদের সামনে তুলে ধরো। তারপরে আমি স্কুলের যখন খেলা হলো, শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে আমি গেছিলাম দাদু পাটকর ট্রফি খেলতে। সেইখানে বেশ ভালো পারফরমেন্স হয়েছিল। সেখানে আমরা বর্ধমানে খেলা আমাদের, ওটা মানে কোনো দিন ভাবা যায় না, ওইখানে আমরা রানার্স আপ হয়েছিলাম। সেই দিনকে আমরা মানে ওই দাদু পাটকর ট্রফিটা খেলে 14 দিন পরে বাড়িতে ফিরলাম। ওই দিনকাই সন্ধ্যাবেলা আন্ডার 17 খেলা ছিল রায়গঞ্জে। আচ্ছা, মানে সকালবেলা ফিরলাম শিলিগুড়ি, ওই দিনকে আবার সন্ধ্যাবেলা রায়গঞ্জ চলে গেলাম। বেশ। ওই দিনকা যায় ডিস্ট্রিক্টেও ওইখানে বেশ ভালো পারফরমেন্স হইলো। 2টা ম্যাচে আমি বাইরে ছিলাম, কিন্তু 3 নম্বর ম্যাচটা আমাকে গবু কাকু আমাদের টিম ম্যানেজার ছিলেন, তিনি বললেন কি এইটা ম্যাচ তোকে খেলতে হবে, প্লেয়ার ইনজার্ড আছে, তোকে খেলতেই লাগবে। তো যে হোক ওইটা ম্যাচ খেললাম, সেখানে আমি প্রুভও করলাম, 5টা উইকেট পেয়েছিলাম। তুমি জেলা দলের হয়ে সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলে? ওইটা ডিস্ট্রিক্টের ম্যাচ ছিল। ডিস্ট্রিক্টের ম্যাচ ছিল। এরপর তুমি বলছিলে যে স্কুল গেমস, সেখানেও তুমি বিভিন্ন যে ম্যাচগুলো হয় সেখানে তুমি অংশগ্রহণ করেছো। স্কুলের খেলা হয়েছিল এখানে আমাদের কল্যাণী মাঠে হয়েছিল। সেখানে আমরা রানার্স আপ হই। ওইটা রানার্স আপ হওয়ার পরে আমরা কোয়ালিফাই হয়ে তারপরে বর্ধমানে গেছিলাম। ওইখানেও আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছিল। আমরা টয় ফ্যাক্টরি যাদবপুরে মানে ফাইনালে হারিয়ে গেছিলাম আর কি। আচ্ছা। ওইখানে তারপরে এখানে SMKP আমাদেরকে সম্মানিত করার জন্য সৌরভ গাঙ্গুলি আসছিলেন স্টেডিয়ামে, আমাদেরকে সেই সময় মানে ইন্ডিভিজুয়ালি সবাইকে কিছু দেওয়া হয়েছিল। একদম তাই।
তো এইভাবে তোমার যে পথ চলা, সেই পথ চলা আমি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে তুমি সাফল্য তোমাকে কিন্তু তোমার পিছু ছাড়েনি। তোমার কঠিন অধ্যবসায় এবং পরিশ্রম তোমাকে একটার পর একটা টুর্নামেন্টে সফল হতে সাহায্য করেছে। তারপরের যে টুর্নামেন্টগুলো ছিল বা তারপরের যে বিভিন্ন কম্পিটিশনগুলো ছিল, সেখানে তোমার কেমন পারফরমেন্স ছিল? সেইখানেও মোটামুটি ভালোই আছে। এখন নানা ধরনের জায়গা খেলা হয়, আলাদা আলাদা জায়গা যাইতে হয়, ঠিকঠাকই ছিল। যেরকম রিসেন্টলি আমরা আসামে গিয়েছিলাম, ওইখানে সেমিফাইনালে লস করেছি, কিন্তু পারফরমেন্স খুব ভালো হয়েছিল। ওইখানেও এগেনস্টে যারা টিম ছিল, ওই মানে 6-7টা এখন যে টুর্নামেন্ট খেলতে যায়, বেশ। ওইখানে রঞ্জি প্লেয়াররা বেশিরভাগ থাকে, বা আন্ডার-19 ইন্ডিয়া যারা খেলেছে ওরকমই প্লেয়ারকে ফেস করতে হয়। আচ্ছা, তো তুমি রঞ্জি প্লেয়ারদের কথা বলছিলে, তো তোমার এখন যে এতদিনের যে পথ চলা, সেই পথ চলাতে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে কিছু বিশিষ্ট খেলোয়াড় যারা ভারতবর্ষের বা নামকরা খেলোয়াড়, তাদের সঙ্গে তুমি খেলেছো কিনা? রিসেন্টলি যেটা এখন কয়েকদিন আগেই হয়েছিল সুব্রত কাপ, সেখানে রঞ্জি খেলতেছে, সিকিম রঞ্জি হয়। পার্থ দাদা সে শ্রীলঙ্কা টিমেও রিপ্রেজেন্ট করেছে, আচ্ছা, সে আমাদের টিমে ছিল। বেশ। আর এগেনস্ট টিমেও 2টা আন্ডার-19 ইন্ডিয়া প্লেয়ার ছিল। তারপরে ময়ঙ্ক রাওয়াত ছিল, যে এবার মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে খেলবে আচ্ছা, IPL 2026-এ। তাদেরকেই মানে আরও অনেকগুলা দাদা আছেন যারা রঞ্জি রিপ্রেজেন্ট করেছেন। তো এই যে সোনু, বিভিন্ন খেলোয়াড় যারা সফল খেলোয়াড় ভারতবর্ষে, তাদের সঙ্গে তুমি খেলছো, তো তাদের খেলা দেখেও তো তোমার নিশ্চয়ই তাদের মতো হতে ইচ্ছে করে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে হরভজন সিংকে তুমি বিভিন্ন দীর্ঘদিন থেকে ফলো করেছো। তো যখন এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে তুমি মেশো, তখন তাদের কাছ থেকে যে টিপস, যেটাকে আমরা বলি টিপস নেওয়া, পরামর্শ নেওয়া, আর কীভাবে নিজেকে ডেভেলপ করা যায়, সেটা নিশ্চয়ই তুমি করো। অবভিয়াসলি ওইটা সবসময়ই গাইড করতে হয়, যে আমার টিমে যদি বড় প্লেয়ার থাকে, ওরা খুব ভালো কুইকলি ধরে নেবে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে। রাইট। তো ওইটা ধরে যদি আপনি ওইটার মধ্যে কাজ করেন, তাহলে অনেকটা আপনার গেম বা যে কোনো ওইটা মিস হচ্ছে ওইটা ইমপ্রুভ হয়ে যাবে আর কি। একদম তাই। তো এই ধরনের খেলাগুলোতে যে বিভিন্ন টাইপের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত খেলোয়াড়রা আসে, তাদের সঙ্গে তুমি খেলেছো এবং এখনও খেলে চলেছো এবং নিজেকে তুমি ইমপ্রুভ করছো। সুব্রত কাপের কথা বলছিলে, সুব্রত কাপে তোমার বেশ ভালো পারফরমেন্স হয়েছে, তো সেই সম্বন্ধে তুমি যদি আমাদের কিছু জানাও। সুব্রত কাপ শুরু হলো, এটা সুব্রত সংঘ ক্লাব পরিচালনায়। তো অসংখ্য ধন্যবাদ ওই ক্লাবকে এরকম টুর্নামেন্ট করার জন্য। ওইখানে আমাদের 8টা টিমের খেলা ছিল। বাবলাতলা, ওর আগে বাবলাতলা হলো 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, সেখানে আমরা রানার্স আপ হয়, কলেজ গ্রাউন্ডেই হয়েছিল এটা। তারপরে সুব্রত কাপ হলো, ওইখানেও রানার্স আপ হলাম, কিন্তু ওইখানে সুব্রত কাপে আমি বেস্ট বলার, প্রমিজিং প্লেয়ার, তারপরে সেমিফাইনালে আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। বাহ, অসংখ্য অসংখ্য তোমাকে ধন্যবাদ। তোমার এই যে রিসেন্ট যে সাফল্য, সেই সাফল্যে সত্যি তোমার সঙ্গে কথা বললে আমার খুবই ভালো লাগছে, এবং আমরাও তোমার সাফল্যে নিজেদেরকে লাকি মনে করছি যে তুমি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছো। তো কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে তুমি প্রায় 15-16 বছর ধরে শিলিগুড়ির তে খেলে যাচ্ছ, এবং ছোটোবেলার থেকেই তুমি বিভিন্ন চ্যালেঞ্জগুলোকে ফেস করেছো। তো তোমার পরিবারের কথা একটু আমরা জেনে নিতে চাই। মানে তুমি যখন, যেহেতু অনেক ছোটোবেলায় তুমি শুরু করেছো, তোমার পরিবার কিভাবে তোমাকে সহযোগিতা করেছে? আমার পরিবারে মা, বাবা, 3 দিদি, আমি, তারপরে আমার ছোট ভাই। মা বাবা তো সেরকম ক্রিকেটই বুঝতেন না, খেলাধুলাতে দিদিরা অনেক সাপোর্ট করেছেন। আচ্ছা, কিন্তু মা বাবা এরকমও বলতে পারি না, মা বাবা মানে বুঝতেন না, কিন্তু উনি জানতেন কি আমি কিছু করলে ভালোই করব। বেশ। তো সেই সময় দিদিরাও বলতেন মা বাবাকে কি করতে দাও, ও করতেছে, ও ভালোই আছে, খেলাধুলাতে যুক্ত থাকুক, ওইখান থেকে ভালোই হবে। তো দিদিরা খুব সাপোর্ট করেছে। একদম তাই। মানে পরিবারের সাহায্য ছাড়া বা সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারি না। তো ক্রিকেট খেলতে গেলে তো কিছু সরঞ্জামের প্রয়োজন হয়, ভালো ব্যাটের প্রয়োজন হয়, ভালো জুতোর প্রয়োজন হয়, এবং আমরা জানি যে যে কোনো খেলোয়াড়েরই একটি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন আছে সফল হতে গেলে। তো সেই ছোটোবেলায় তুমি যে শুরু করেছিলে, তোমার প্রতিবন্ধকতা প্রচুর ছিল, ডিফিকাল্টিজও প্রচুর ছিল জীবনে, সেগুলোকে তুমি কীভাবে ওভারকাম করলে? আমার মা বাবা যেরকম সাপোর্ট করেছেন, সেই সময় আমাদের ফাইন্যান্সিয়াল সেরকম স্ট্রং ছিল না। তো
আমি ধন্যবাদ জানাবো আমাদের যতগুলা বাঘাযতীনের সিনিয়র প্লেয়াররা তাদেরকে। আর ওই জিনিসটা এখন আমি করি জুনিয়রদের ক্ষেত্রে। তো সেই সময় আমার যদি মানে কোনো কিছু নিড হয়তো, উৎপল কাকু বলে একজন ভদ্রলোক, উনি কয়েক বছর আগে হার্ট স্ট্রোক করে মারা গেলেন, রেলে চাকরি করতেন। উনি কোনো দিন ভুলবো না, নিজের ছেলের জন্য যেটা ওর প্রয়োজন, ছেলের জন্য যেটা নিত, উনি আমার জন্য ওই জিনিসটাই নিতেন। জানি না কেন, হয়তো আমার খেলা ভালো লাগতো বা ওর ছেলের সাথে ক্লোজ ছিলাম তাই জন্য, কিন্তু সেই সময় ওই ছেলের জন্য যেটা নিচ্ছেন উনি আমার জন্য ওইগুলা দিয়ে দিতেন আমাকে। আচ্ছা, বেশ। তো এই যে তুমি বলছিলে যে তোমার পথ চলাতে শুধু পরিবার না, পরিবারের পাশাপাশি বিভিন্ন শুভাকাঙ্ক্ষী আমরা যাদেরকে বলি, ওয়েল উইশার তোমার সঙ্গে সবসময় ছিলই আর কি। তো একদম তাই, আমরা বিভিন্ন লোকের সহযোগিতা না পেলে আমরা অনেক ক্ষেত্রে সফলই হতে পারি না। আর সেই বিভিন্ন সময় বিভিন্ন লোক যারা আমাদের কাছে আসে তারা হয়তো ভগবানের রূপ নিয়েই আসে। তো এই যে আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে আমাদের শিলিগুড়িতে ক্রিকেট খেলার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কেমন রয়েছে বর্তমানে? শিলিগুড়িতে ক্রিকেট ধরতে গেলে আমার যে মনে হয় আগে অনেক বেটার ছিল। ডে বাই ডে যখন আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেরকম টুর্নামেন্ট বা লিগের খেলা হতো অনেক ভালো, এখন বোঝাই যায় না কি কোন জায়গাটা আমরা ক্রিকেট সুপার ডিভিশন যেটা আমরা খেলতেছি সে যে কোন মাঠে হবে। এইরকম পরিস্থিতি আমাদের শিলিগুড়ি গর্ব, রিচা ঘোষ, ঋদ্ধিমান সাহা যেরকম শিলিগুড়ি জায়গার থেকে বাড়াইছে, একদম সে জায়গাটা আমরা কোথাও না কোথাও অনেকটা পিছিয়ে আছি। মানে তুমি বলছো যে একটা ক্রিকেট খেলার জন্য একদম ডেডিকেটেড একটা মাঠের প্রয়োজন আছে। অবভিয়াসলি ওইটা দরকার। আমরা যখন মানে ফিক্স হয় আর কি লিগটা এই মাস থেকে শুরু হবে, তখন আমাদের প্লেয়ার্সের মনে চলে আসে কোন মাঠে যাইতে হবে, কোন মাঠে যাব, কেমন ওই জায়গাটা হবে। আচ্ছা, মানে এরকম একটা চিন্তা ভাবনা। একদম তাই। আর এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও আমাদের উত্তরবঙ্গ বা শিলিগুড়ির ছেলেমেয়েরা কিন্তু সফলতার শীর্ষে পৌঁছে যাচ্ছে বিভিন্ন সময়। তো পরিকাঠামোগত সমস্যার কথা তুমি বলছিলে, প্রত্যেকটা খেলাতেই কিছু না কিছু সমস্যা থাকে। তুমি যেহেতু একদম খেলার সঙ্গে সরাসরি যুক্ত আছো, উত্তরবঙ্গ বা শিলিগুড়ির ছেলেমেয়েদের মধ্যে ক্রিকেট নিয়ে উন্মাদনাটা ঠিক কোন জায়গায়? আমাদের গোটা নর্থ বেঙ্গলে একটা শিলিগুড়ি যতগুলো প্লেয়ার আছে, শুধু ক্রিকেট বলবো না, ফুটবল হোক বা অন্য অন্য যে গেমসগুলো হোক, একটা আলাদা আমাদের গোটা শিলিগুড়ি প্লেয়ারের একটা ইমেজ আছে আচ্ছা, গোটা বাংলায়। তো আমাদের যদি ভালো খেলতে হয় সেই জায়গাটা আমাকে ছুটে যাইতে হবে কলকাতায়। এইখান থেকে যদি আমি বাড়াই কলকাতায় না যাই, তাহলে স্কোপটা আমাদের জন্য একটু না একটু হয় কম হয়ে যাবে। মানে তুমি বলছো যে বড় শহরের যে সুযোগ সুবিধা বা স্কোপটা বেশি থাকে সেটা এখনও আমাদের এই শিলিগুড়িতে নেই, অনেকটা কম আছে। তো নতুন নতুন ছেলেমেয়েরা নিশ্চয়ই ক্রিকেটে আসছে এবং তারা নিশ্চয়ই নিয়মিত যে কোচিং সেই কোচিং নিচ্ছে। তো বাবা মারা কিভাবে তাদেরকে, এখনকার যে জেনারেশন তাদেরকে কিভাবে সাপোর্ট করছে? বাবা মা সাপোর্ট ছাড়া আমার মনে হয় না কি কেউ বাচ্চা ক্রিকেট খেলতে পারবে। একদম, বাবা মা বা উইদাউট কারো সাপোর্ট, যদি ফ্যামিলিতে কেউ সাপোর্ট না করে খুব টাফ হয়ে যাবে যে কোনো প্লেয়ারের জন্য। তো ফ্যামিলি সাপোর্ট তো মাস্ট ইম্পর্টেন্ট। একদম তাই। আর আমরা যে পরিবার, সেই পরিবার বা ফ্যামিলি বা মা বাবা বা দাদা যেই হোক না কেন, তাদের সহযোগিতাতেই আমরা কিন্তু সাফল্যের মুখ দেখতে পারি। তো এখানে তুমি বিভিন্ন কম্পিটিশনের কথা বলছিলে, তোমার পারফরমেন্সের কথা বলছিলে। আগামীতে যে সমস্ত খেলাগুলোতে তুমি পার্টিসিপেট করবে তার জন্য তোমার প্রস্তুতি ঠিক কোন জায়গায়? আমি এখন স্বস্তিকা যুব সংঘ হয়ে খেলতেছি লিগ, আর লিগটা আমাদের কমপ্লিট হলো। এখন আমি জাভেদ ক্রিকেট একাডেমি বলে আমাদের একটা বন্ধুর ক্লাব আছে, আচ্ছা, খুলেছে, সেই জায়গায় আমি প্র্যাকটিস করতেছি। বেশ। ওইখানে যেহেতু আমি কাজও করতেছি সাথে খেলাধুলাও করতেছি, তো ওইখানে আমার যে ক্রিকেট একাডেমি আছে ওর কোচ জাভেদ, সাথে আমাদের শিলিগুড়ি ক্যাপ্টেন, সিনিয়র মেন্স টিমের ক্যাপ্টেন রাজকমল প্রসাদ আমাকে অনেক হেল্প করে। আমার জন্য অনেক সময় এরকমও হয় যে প্র্যাকটিস শেষ হয়ে গেছে, তাও ও
লাইট ফাইট জ্বালিয়ে রেডি রাখে, আচ্ছা। আমি আসতেছি প্র্যাকটিস করব, সাথে 2-3টা ছেলেকে রাখে কি সোনু আসবে বল ব্যাট করবে। বেশ, তো এখানে তোমার ব্যক্তিগত কোনো কোচ রয়েছে কিনা? এখন তো যে আছে গোপালদা, যেরকম বাঘাযতীনের গোপালদা আছেন, মিঠুদা আছেন, তারপরে সিনিয়র যারা প্লেয়ার ওনারা অনেক গাইড করতেছেন এখন। বেশ, খুব সুন্দর। আর আমরা আশা করব যে তুমি আরও সাফল্য লাভ করবে আগামীতে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে মা বাবার সহযোগিতার কথা এবং যারা সিনিয়র বা যারা ক্লাব কর্মকর্তা তাদের সহযোগিতার কথা। তো এই ক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গ বা শিলিগুড়ির যে ক্লাবগুলো রয়েছে যারা এই ধরনের টুর্নামেন্টে পার্টিসিপেট করে বা কোচিং ক্যাম্প চালায়, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে? ওরাও অনেকই মানে ফেস করতে হচ্ছে অনেক কিছুই। ওদের যেরকম আপনি নানা ধরনের টুর্নামেন্ট খেলতে যাবেন বা অন্য অন্য জায়গায় যাচ্ছেন, অনেক কিছু এদিকে ওইদিকে, মানে গোটা বাংলা তো একটা আলাদা ধরনের ইসে থাকে, একদম। জলপাইগুড়ি আলাদা, শিলিগুড়ি আলাদা, তো ওদের অফিসিয়াল অনেক ভিতর থেকে ইসে থাকে প্রেশার। তো কিছু না কিছু তো ফেস করতে হবে আপনাকে, যেই সেক্টরে আপনি থাকেন। মানে সমস্যা রয়েছে, কিন্তু সমস্যা থাকা সত্ত্বেও আমাদের এই উত্তরবঙ্গের বা শিলিগুড়ির ক্লাবগুলো কিন্তু লড়াই করেই খেলোয়াড় তৈরি করে যাচ্ছে। একদম। তো তুমি সমস্যার কথা বলছিলে, তো এবার আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের, আমি বলছি শিলিগুড়ির বাইরের, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি সেখানে সাফল্যের হারটা ঠিক কোথায়? ধরো আমাদের উত্তরবঙ্গে যে অন্য জেলাগুলো যেমন দার্জিলিং বা কুচবিহার বা কালিম্পং বা দিনাজপুর, মালদা, এখানকার ক্রিকেটের যে প্রতিভা, সেই প্রতিভার তুমি ঠিক কীভাবে দেখো? ওরাও ডে বাই ডে যেরকম এখন ক্রিকেট যেরকম সাইন করতেছে, মানে এখন তো গলি গলিতেই মনে হচ্ছে ক্রিকেট পাওয়া যাচ্ছে, এরকম হয়ে গেছে। তো আমি বলবো না মানে অনেকটাই পিছনে, কিন্তু অনেকগুলা উত্তর দিনাজপুর বা জলপাইগুড়ি, কুচবিহার এখান থেকেও রিসেন্টলি আমাদের বাংলা দলেও অনেকজন আছে যে সুযোগ পেয়েছে। বেশ, আর বেশ ভালোই ওরা ইমপ্রুভ হয়েছে, অনেকই ইমপ্রুভ হয়েছে। বেশ, সত্যি আমার এই কথাটা শুনে ভালো লাগছে যে আজকে আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ক্রিকেটে বিভিন্নভাবে লড়াই চালিয়ে কিন্তু সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বা সাফল্য পাচ্ছে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে একটা ক্রিকেটার তৈরি হতে গেলে বা খেলোয়াড় তৈরি হতে গেলে সমস্যা থাকবেই। তো সেই সমস্যাগুলো শুধু তুমি কেন, আমার মনে হয় যারা আগামীতে ক্রিকেটার হতে চায় বা অন্য খেলাতেও যেতে চায় তাদেরকে এই সমস্যাগুলো ফেস করতেই হবে। তো তাদের প্রতি তোমার কি অ্যাডভাইস? মাস্ট ইম্পর্টেন্ট যেটা, প্লেয়ার আপনার সমস্যা হবেই, ওইটাকে আপনার যখন স্টার্ট করতেছেন তখন আপনি টোটালি আপনার কোচের উপরে ছাড়ে দেন। যেরকম একটা অন্ধ যদি কারো সাথে আছে তো ওর চোখ দিয়ে আপনাকে চলতে হবে, এরকমই একটা জাস্ট যারা স্টার্ট করবে ওরকমই চলতে হবে। আপনি টোটালি আপনি বাচ্চাকে, প্যারেন্টস হিসাবেও বলবো, আপনি যাই মাঠে বাচ্চাকে দিয়ে দেন, যেটা করার কোচ করে দিবে। একদম তাই। তার মানে কোচের এখানে একটা বড় ভূমিকা রয়েছে। যারা ক্রিকেটার হতে চায় বা যারা স্বপ্ন দেখে আমি ক্রিকেটার হব, তাদেরকে তুমি বলছো যে কোনো না কোনো কোচিং সেন্টারে এসে কোনো কোচের আন্ডারেই ট্রেনিং করতে হবে, তাই তো? একদম। আচ্ছা সোনু, আমরা অনেক কথা জেনে নিলাম তোমার কাছ থেকে, এবং চলতে চলতে আমরা কিন্তু আমাদের যে সময়, সেই সময়ও আমাদের অনেকটাই কম হয়ে এসেছে। তো তুমি বলছিলে যে এই যে বিভিন্ন টুর্নামেন্টে তোমার যে সফলতা, সেই সফলতাকে দেখে তোমারই যারা জুনিয়র বা তোমার সঙ্গে যারা ক্রিকেট খেলে বা তোমার একদম তোমাকে যারা ফলো করে, তাদেরকে তুমি কিভাবে গাইড করছো? যতগুলা প্লেয়ার আমাকে চিনে বা যে আমার কথা শুনবে তাদেরকে জন্য বলা হচ্ছে, আপনি ডিসিপ্লিন মোস্ট ইম্পর্টেন্ট আছে। যে কোনো আপনি সেক্টরে থাকেন, ডিসিপ্লিন ছাড়া আপনি চলতে পারবেন না। সেটা একদম মানে আপনাকে চোখ বন্ধ করে ডিসিপ্লিন মানে ভালো মতন চলতে হবে। আর টোটালি আপনি কোচের উপরে ছাড়িয়ে দিবেন, কি কোচ যেটা বলবে সেটাই শুনতে হবে। আর এরকমই চললে সাকসেসটা আপনি পেবেন। একদম তাই। ডিসিপ্লিন বা শৃঙ্খলা, এটা কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রেই সফল হতে গেলে আমাদেরকে সেই ডিসিপ্লিনটা রাখতেই হবে। আর বিশেষ করে যারা খেলোয়াড়, তাদেরকে তো
রাখতেই হবে। তুমি ডিসিপ্লিনের কথা বলছিলে, তো আমার মনে হয় যে যারা এই খেলাতে আসতে চায় বা যারা ক্রিকেটার হতে চায়, তারা যদি এই ধরনের ক্লাবগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তারা যদি কোনো আমাদের কোনো কোচের আন্ডারে কোচিং শুরু করে, তাহলে নিশ্চয়ই তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে। তো তুমি সোনু, তোমার কাছ থেকে আমরা অনেক কিছুই জানলাম। একটা কথা আমি একটু তোমার কাছ থেকে জেনে নিতে চাই, সেটা হচ্ছে যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার স্বপ্ন বা তোমার ড্রিম, সেটা ঠিক কি? যে যে লোক যে সেক্টরে আছে তারা সব সময় চাবে যেটা অ্যাচিভমেন্ট আছে ওইটা করার ওই সেক্টরে। তো আমারও ওইরকমই আছে, আমি চেষ্টা করতেছি যতটুক মানে ভালো করা যায়। ওইটা এখন শুধু প্র্যাকটিসের উপরে ছাড়ে দিয়েছি, প্র্যাকটিস করতেছি, দেখি কোন জায়গাটা পৌঁছাইতে পারি। আচ্ছা, বেশ তাই। আর আমরা আমাদের শুভেচ্ছা তোমার সঙ্গে সবসময়ই থাকবে। তোমার যে পথ চলা, আগামীর যে পথ চলা, সেই পথ চলা অনেক মধুর হোক, তুমি সফল হও, সেই কামনা আমরা সবসময় তোমার জন্য করব এবং আমাদের যে শুভেচ্ছা সেটা তোমার সঙ্গে থাকবে। তো নতুন যারা ক্রিকেটে আসতে চায় তাদেরকে তুমি ঠিক কি বলতে চাও? নতুন যারা ক্রিকেটে আসতে চায় ওদেরকে এটাই বলবো, মাঠে আসো। আজকে ডে বাই ডে যেরকম বাচ্চারা মোবাইলের পিছনে ছুটে বেড়াচ্ছে, এগুলা ছাইড়ে মাঠে আসো, নিজে হেলদি থাকো, ফিট থাকো, এটা অনেক জরুরি। এখন গেলে দেখি আমাদের বয়সী ছেলেপেলেরা মাঠ ছেড়ে মাঠে বাইরে মোবাইল ঘাটাঘাটি শুরু করছে। এগুলা সেই সময় আমাদের খুবই লাকি যে সে সময় হয়তো আমাদের কাছে ফোন ছিল না, তাই জন্য হয়তো একটু বেটার হয়েছে। একদম তাই সোনু, তুমি একদম শেষ লগ্নে এসে খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছ যে মোবাইলে সময়টা আমাদের কম দিতে হবে। আমাদের যেটা শখ বা যেই ক্ষেত্রে আমরা, যেই ফিল্ডের আমরা, সেখানে আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে। তোমার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, তোমার সাফল্যের ইতিহাস তুমি আমাদের সামনে তুলে ধরলে। আমরা আমাদের তরফ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার যে আগামী পথ চলা সেটা খুব সুন্দর হোক এবং তুমি সফল হও। থ্যাংক ইউ সো মাচ আকাশ পরিবারকে। ধন্যবাদ।